নিম্নচোখ বাংলা বিশ্বের কবিতা সংখ্যা যখন নাটক প্রথম দেখি আমরা হাতে আসলো দেখলে, তখন আপনার যে অনুভূতিটা হয়েছিল এটা আমরা প্রথমে জানতে চাচ্ছি আপনার। সাধারণত তো প্রথম দিকে যেতে হয়, প্রথমটাই। হ্যাঁ, প্রথমটা না গেলে দ্বিতীয়টা আসা যায় না। সেইটা আমরা কেনই এই 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 উদ্যোগটা নেওয়ার পিছনে আমাদের প্রেরণা কী ছিল? প্রেরণা ছিল আমরা বাংলাদেশের জীবিত কবিদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে সিনিয়র কবিদের কাছে আফজালকে নিয়ে গিয়ে আমি নিজের কবিতা সংগ্রহ করে তাদের কাছ থেকে দিয়েছি এবং দুজনে আমরা কাজ করে আমরা মানে এই কবিতার সংগ্রহের ব্যাপারে আমরা মানে একটা মোটামুটি ফিল্ড ওয়ার্ক আমরা জানতাম। 40 জন কবির কবিতা সেখানে ছাপানো হয়েছে। বাংলাদেশের কবি জীবিত কবিতা, সেখানে আমাদের শামসুর রহমান বাদ পড়ে, আল মাহমুদ বাদ পড়ে, কিন্তু কিছু করার ছিল না। কারণ আপনি যখনই আপনি যাবেন ওই মৃত কবি সহ, তাহলে আপনি কাকে বাদ দেবেন, কাকে পাঠান, কেউ কোনো বই ফেরত আসে না, সব বিক্রি গেছে। তারপরে সবাই আরম্ভ করতে লাগলো এটার উপরে হিটিং, যে বই আমি চাই। শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ, সবাই ওকে দান করে দিন, এতক্ষণ লেখকদের দিতে হলো, সবাইকে দিতে হলো, দান করে। তারপরে দেখা হলো যে লেখক ক্রাইসিস। প্রথমে আমরা একদম হতাশ হয়ে গেছিলাম। ব্যক্তিগতভাবে প্রত্যেকদিন আমি যেতাম বই মেলায়, আমাদের তখন স্টল ছিল না, তখন আমাদের এই ম্যাগ থেকে সেখানেই আমাদের সবচেয়ে ভালো বই বিক্রি হয়েছে। আজকে যে বিক্রিটা হয় না, সেটা লিটল ম্যাগ না, এটা আফজাল সবসময় বলে যে একটা সময় লিটল ম্যাগ এত বিক্রি হয়েছে যেটা এখন মেইন স্টোরি হয় না। মেইন স্টোরি হয় না। লিটল ম্যাগে আমরা প্রচুর বই বিক্রি করেছি। আমার সমস্ত বই 1 বছরে নেই হয়ে গেছে। ওই সময় আমরা বলতে থাকতাম যে বাংলাদেশের যে কবিতা, এটা কত কোটি করা হয়েছিল এই সময়? তখন তো 500 মিনিমাম 500 করা হয়েছিল। ওইটাও মানে প্রথম দিকে যাইতেছিল না দেখে এটা হতাশার কারণ ছিল এরকম। এখন আমি যদি এটা নিয়ে হতাশ হই, তাহলে হতাশই থাকবে। আমাদেরকে ওয়েট করতে হবে এবং আমাদেরকে একটু প্রচার করতে হবে যে আমরা সেখান থেকে আসলাম কোথায়। দুই বাংলা আফজাল হঠাৎ গেল এবং সে লিখেছে যা লিখেছেন সম্পাদিক এসে ওখানে গিয়ে ওদের সাথে কথা বলে সে ওদেরকে এটার সাথে পার্টনার করে নিয়ে এসে আমাকে বললো। আমি বললাম যে করো। আমি অল অ্যালোন আজ পর্যন্ত কোনো সংখ্যা নেই যেটার উপদেশটা আমি সবসময় আমি আপনাদের সাথে টাকাতে হোক পয়সাতে হোক সবকিছু নিয়ে আসি। তো 1 বছর শুধু বের হতে পারি না। আর দেশের অবস্থা তো দেখছো, টাকা দেওয়ার মতো যাদের সামর্থ্য আছে তারা দিচ্ছে না। এই অবস্থায় আমরা আফজাল 1 বছর অপেক্ষা করলাম, করে দেখলো যে দ্বিতীয় বছর হলে এটা আরো সুন্দর হবে। তখন আফজাল টাকা পায়নি, কোনো কিছু পায়নি। আফজাল এটাকে আরো সুন্দর করার জন্য কবি পর্যায় করে সমস্ত করার জন্য ফাইনালি সে করবে, এটা ঠিক করবে। আফজাল বলেছে যে কথাটা, আমি কিডনি বিক্রি করে এটা সে কিডনি বিক্রি করে নাই, কিন্তু অজান্তে আমরা জানি আফজাল হয়তো তার বইয়ের গয়নাগুলো একটা বইয়ের জন্য তার স্ত্রীর গয়নাগুলো বিক্রি করে দিয়েছে, মেয়ের গয়নাগুলো বিক্রি করে দিয়েছে। এতদূর পর্যন্ত সে করেছে শুধু বইটা বের করার জন্য। একবার করতে হবে, যেটা করবেন বিখ্যাত এবং কাল জয়, অর্থাৎ 3 জয় আর 3টা কাল বা 4টা কাল অতিক্রম করতে পারে, এরকম একটা বই যদি করেন আপনি, তাহলে আপনাকে এই ত্যাগ করতে হবে। সেটা আফজাল করেছে এবং আফজালই একমাত্র পারে বাংলাদেশে, আর কারো ক্ষমতা নাই।
এটা যেদিন হচ্ছে আপনার প্রেস থেকে আসে তারপর দিন আফজাল ভাই এটা আমাদের ছিল আর কি, যে যখন আমি চিন্তা করছি এটা করার কথা তখন আমার পকেটে 20-30 টাকা ছিল মনে হয়, কিন্তু না, আমি জানি আমি আফজালের সাথে আমার লেনদেন আজকের না, কিন্তু টাকা পয়সার লেনদেন আজকের না, গত বছরও ছিল। গত বছর পর্যন্ত টাকা পয়সার লেনদেন ছিল। তখন তার কোনো অভাব পড়তো বা অসুবিধা হতো, আমাকে বলতো দাদা হবে নাকি, আমি আসো। এরকম ঘটনা ঘটেছে। আপনি বড় ভাই হিসেবে সে আমাকে খুব শ্রদ্ধা করে এবং আজ পর্যন্ত আমাকে আমার এই অটুট রয়েছে শ্রদ্ধাটা। আমি এটার পিছনে সবসময় থাকি, কাকে নিচ্ছে কাকে না নিচ্ছে এগুলো নিয়ে সে আমার সাথে আলাপ করে তারপরে করে, বাদ দিয়ে করে না। এখন আমার কথা হচ্ছে যে যদি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেন, যে 10 জন মত দিবে তারপর আপনি করুন, তাহলে একটা ভালো বই হবে। এটা করতে গেলে একজনকে করতে হবে, স্বতন্ত্র চয়েস করতে হবে একজনকে। সেই আমার সাথে আলাপ করেনি তা না, আমি ইন্ডিয়ান লেখকদের মধ্যে কার কার কবিতা দিতে হবে তার একটা ফিরিস্তি আমরা তৈরি করে তারপরে তাদের কাছে হিট করার জন্য লোক পাঠাচ্ছে। ফারুক গেছে, ফারুক সুমন গেছে, যে বেশ কিছু কবিতা আছে, সবচেয়ে সেরা কবিতাগুলো ফারুক সুমন আছে, তার একটা দান আছে এটা। তারপরে ফারুক সুমন উচ্চ অভিলাষ যদি মানুষকে খেয়ে ফেলে তার লেখা কোনোদিন ভালো হয় না। এটা ঠিক কোন প্রসঙ্গে বলে বুঝে নেই। ফারুক সুমন তারপরে এটা সাথে আর নেই, আচ্ছা, মানে শেষ পর্যন্ত নাই, তাই তো শেষ দাদা? পর্যন্ত নাই। ভালোই মন্দই ভালো মন্দ কোনো শেষ কিছুতে নাই, পর্যন্ত থাকতে পারতো, থাকা উচিত। থাকা উচিত ছিল। আচ্ছা এবং আফজালের সাথে থাকা উচিত ছিল। আফজাল কি, আফজালকে আমার বই বিক্রি করতে পারে? আমরা কিন্তু আমাদের আফজাল কিন্তু কোনোদিনই পাবলিক লাইব্রেরি আমার বই চাইছে চিঠি দিয়ে দিতে পারে না, কেন? যে বই নেই আমার বিক্রি করে। তাহলে আফজাল যে বিক্রি করতে পারে না তা তো না। আজকালকার নিয়ম অনুযায়ী আজকাল বিক্রেতা হচ্ছে আপনার, মানে সব দোকানে আপনি দেখবেন যে লেখক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই খারাপ দিকটা যতদিন না যাবে ততদিন পর্যন্ত বাংলা সাহিত্যের কোনো উন্নতি হবে। এই দিকটা কি আদৌ যাবে বলে আপনি মনে করেন? আচ্ছা, মানুষ যদি ওই যে বললাম উচ্চাকাঙ্ক্ষা পছন্দ করে, নিজেকে উপযুক্ততার উপরে, অথচ এবং তার জন্য সম্মান পায়, তাহলে মানুষ কেন যাবে না? মানুষ যাবে, মানুষ যাবে মানে বলছে যে লেখকেরা যদি যে আমরা সম্মান পাচ্ছি, আমি লেখক, আমি যা প্রচার করতে পারছি, এই যে নিজেকে প্রচার করা, লেখা না দিয়ে নিজেকে দিয়ে প্রচার করা, এটি বন্ধ করতে হবে। আমার কেউ দেখবে না, আমার লেখা পড়ো আর না পড়ো আমার কিছু যায় আসে না। আমি ফেসবুকে পোস্ট দিলাম, লেখা পড়ো আর না পড়ো এটা তোমার ব্যাপার। প্রতিদিন ফেসবুকেই লিখি, ফেসবুকেই প্রকাশ হয়। আমি কোনো কবিতা লুকিয়ে লিখিনি গত 10 বছরে। তো আমার একটা কথা হলো, এই বইটা তৈরির ব্যাপারে আফজালের নকের যোগ্য কেউ না। নকের যোগ্য, আমি কোনো জায়গায় হাত দিলাম না, নকের যোগ্য না। কারণ যেটা লাগে এটার ভিতরে জন্য সেটা কিডনি বিক্রি করার মতো ক্ষমতা। এর যে কন্টেন্ট কিডনি বিক্রি করে বের করা যায় না, যাই উচিত, তার মতো পাগলের যাই, যে এটাকে বের করতে চাই তার মতো পাগলের চাই। হ্যাঁ সেটাই, কারণ সাধারণ কোনো মানুষ তো এই কথা বলবে না, হ্যাঁ হ্যাঁ বলবে না, অসাধারণ বলে পড়ে। হ্যাঁ আপনার যে কথাটা বলেছে সেটা হলো অসাধারণ কথা। আপনার বলতে রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে এটাই হচ্ছে একটা বড় চমক। হ্যাঁ একদমই। আমরা এখন কথা হলো যে আপনি দাবি করেছেন সম্পাদক যে রবীন্দ্রনাথের পরে এই কাজটা হচ্ছে সবচেয়ে বড়। এটা নিয়ে আমি একটু প্রশ্ন করবো কেন, মানে আপনি এই ব্যাপারটাকে না, আমার কথা হলো একজন আবেগিক কবি, যিনি নিজে কবি এবং তার ভিতরে আবেগ টকবক করে, তিনি যখন সাকসেসফুল হন, ইউরেকা বলে চিৎকার করে উঠেন, তখন তার কাছে আপনি এরকম কথা শুনবেন। এরকম কথা শোনা অযৌক্তিক কিছু না।
তিনি পড়েছেন, পড়ে দেখিয়েছেন, ভবিষ্যতে লোক করলে করবেন, না করলে না করবেন, কিন্তু এ বই থেকে যেটা পাবে তারা আকর গ্রন্থ এটাকে বলে, এটা আকর গ্রন্থ, অর্থাৎ এটার মূল শিকড়। এখান থেকে আপনি 40টা বই বের করতে পারেন, কিন্তু আপনি এটার কারো অনুমতি নেন আর না নেন, এই কবিতাগুলো নিয়ে 40টা কবিতার বই বের করতে পারেন। এখান থেকে একটা করে কবিতা নেন, ওখান থেকে একটা কবিতা নেন, 50টা বই বিক্রি করতে পারেন, 50 জন কবির কবিতা নেন, 100 জন কবির একটা একটা কবিতা নিয়ে 100টা করে কবিতা বের করতে পারেন। তো এই যে আকর গ্রন্থ আফজল ভাই করলাম, এক একজন 8টা 9টা করে কবিতা নিয়ে 20টা করে, না 20টা না, এক পৃষ্ঠা, ফর্মা করে পৃষ্ঠা, পেয়েছে। পৃষ্ঠা, এটা 8টাতে 1 পৃষ্ঠা। হ্যাঁ সেখানে আফজাল যে, মানে আমি নাম ধরেই বলছি, কারণ হচ্ছে যে এটা বইয়ের ক্ষেত্রে শুধু সম্পাদকের নাম বললে ভুল হবে, কিন্তু আফজাল ছিল এই ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, সমস্ত ব্যাপারে সাহায্য করে বলতে, বন্ধু বলতে, কাছের মানুষ বলতে কল্লোল ছিল, হ্যাঁ কলমদা, তারপর দেবু ছিল, হ্যাঁ যারা সবসময় আফজালের বন্ধু, সর্বসময় হ্যাঁ, আফজালের বন্ধু এবং একদম। সাহায্যকারী। একদম তো আজ পর্যন্ত যে বাড়ি ভাড়াটা, যে দোকানের যে যে ইয়েটা, অফিস রুমটা আছে, এটা ভাড়া কে বহন করে এটা আমাদের বলতে হয় না। আমার এখন কথা হলো যে বইটার ভিতরে কি আছে, বইটার মধ্যে কি আছে। চমক, চমক জিনিসটা খুব খারাপ, চমক কথাটাই খারাপ। কেন? সাহিত্যের জন্য। সাহিত্য পড়ে চমকে যাবেন কেন আপনি? আপনার জীবন পড়ে চমকে যাবেন কেন? এর মধ্যে আছে খুব ধীর গতিতে একে একে আপনার নির্বাচন করা এবং খুব মননশীল চিন্তা দিয়ে তাদেরকে পঠন করে সে কবিতাগুলোকে সাজানো, যেটি আফজাল আমার কবিতার ক্ষেত্রে দেখেছি, অন্য কবিতার ক্ষেত্রে দেখেছি, প্রত্যেকের কবিতাকে সে আলাদাভাবে পাঠ করে প্রত্যেকটা কবিতা যখন শ্রেণীবিন্যাস করেছে, তখন সে কোনটার পরে কোনটা গেলে ভালো হবে সেটা করেছে। মানে এখানে যে সকল কবি আছে তাদের কবিতা তো আপনি আগেও পড়েছেন, হ্যাঁ, কবিতা, তো এইখানে যে কবিতাগুলো ঠিক বাছাই করা আছে, মানে আপনি বাছাই প্রক্রিয়া সন্তুষ্ট পুরোপুরি? সন্তুষ্ট শুধু না, বলছি আপনারা বুঝেন কথাটা, কবিতাগুলোকে তো বাছাই করলাম, হ্যাঁ হ্যাঁ তারপর আপনি পরম্পরা করে ছাপাবেন, তাকে একটার পরে একটা তো আপনি মানে ই করবেন, মানে ছাপবেন, আগে কোন কবিতাটা ছাপবেন, সেটি আফজাল সিরিয়াল, যে ব্যাপারটা, সিরিয়ালটা আফজাল মেনটেন করতে পেরেছে এবং 16 এটা হচ্ছে সম্পাদকের কাজ। হ্যাঁ, আমরা দুজন মলয়, বিশেষ করে মলয় আমরা কিন্তু একজন কবির জীবন দশায় যত বই, তার লেখাপত্র আপনারা জানেন সবই জড়ো করার পরে যে আমরা আলাদা সর্বকালে বাংলা সাহিত্যে এ কালে আমার মনে হয় গত 2 যুগ 3 যুগ ধরে ভাস্কর চৌধুরীর আমার বন্ধু নিরঞ্জন কবিতাটা গোটা বাংলাদেশ এবং ভারত জুড়ে এবং বিদেশেও এটা 1 নম্বর আবৃত্তি তালিকায় আছে, কিন্তু সে 1 নম্বরে দেয় না। এই কবিতাটা 1 নম্বরে থাকার কথা, সে দিয়েছে 2 নম্বরে। তার বদলে দিয়েছে চিরন্তন এক মায়ের চিত্র, আমার মা করেছে। তো এখানে আমি দেখেছি যে তার মানে মাথার কাজ করেছে কিভাবে, এতদিন ধরে যে সেখানে বসে বসে এই কাজগুলো করেছে কিভাবে করেছে। এই ব্যাপারটা তো আমরা আপনার যখন প্রিয় কবিতা সম্পাদনা করেছিলাম সেখানেও কিন্তু এই মুন্সিয়ানার ছাপটা রাখছে, বাছাই প্রক্রিয়া বা কবিতা। না, আমি সেটা দেখেই আমি বলছি যে আফজাল যখন আমার কবিতাগুলোকে বাছাই করে, তার কাছে সমস্ত কবিতা থাকলে সে চেষ্টা করতো সেরকম কবিতা বাছাই করতে, কিন্তু যেরকমই কবিতা বাছাই করেন শ্রেষ্ঠর উপরে শ্রেষ্ঠ আছে। হ্যাঁ, এটা তো অবশ্যই। হ্যাঁ, আপনি যেরকমই আপনি করেন আপনার কবিতা, শ্রেষ্ঠ কবিতাগুলো এখানে এখানে জায়গা হয়তো না পেতে পারে, কারণ
সমস্ত কবিতা আমরা একভাবে বাছাই করতে পারি না। তো আমরা কবিকে দিয়ে বাছাই করেছিলাম। প্রথম যে বাংলাদেশ সংখ্যা 40 জনের কবিতা আমরা বাছাই করেছিলাম, তাদের মধ্যে মারা গেছেন 3-4 জন। তো তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে আবার নতুন করে নিতে হয়েছে, কবি মানে ঢোকাতে হয়েছে তাদের। হ্যাঁ, আর তো ওখানে 40 জন ছিল, এখন তো এখানে বাংলা সংখ্যা 50 জন আছে। 50 জন আছে। আমার একটা অভিমত হলো, ইন্ডিয়াতে মার্কেটিং আমি কিভাবে করবো? তার আগে চিন্তা করা দরকার না বাংলাদেশে এটা মার্কেটিং কিভাবে হবে? না, বাংলাদেশে এটা মার্কেটিং হতে পারে, তবে আপনাকে 3 বছর ওয়েট করতে হবে, ও দেখবেন যে এটা নাই হয়ে গেছে। না, সেটা তো আমরা সবাই বুঝতেছি, বা আফজাল ভাই বলতেছে, মাহফুজ ভাই বলতেছে, কিন্তু এত বড় একটা কাজ 3 বছর ওয়েট, এটা লং টাইম না? লং টাইম তো লং, আপনি লং এটা আপনি 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 বলছেন বা আমি বলছি যে 100 বছর বাঁচবে বাংলা সাহিত্যে, 100 বছর এটা আপনার। কিন্তু এটা যেরকম কাজ, এটা তো একটা ইনস্ট্যান্ট ইমপ্যাক্ট পড়া দরকার ছিল। মানে ইনস্ট্যান্ট ইমপ্যাক্ট কোনোদিনই ভালো করে দিয়েতে পড়ে না, পরে কোনটাতে ফ্যান্টাসি চমক চমক পড়ে, চমক পড়ে ফ্যান্টাসি। হ্যাঁ, আপনি যারা ফ্যান্টাসির বই রাখেন মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়, সাদাত হোসেনের বই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়, মুহূর্তে এবার ভুলেও যাবে পাঠকটা। হ্যাঁ, তারপরে দেখা গেল ও নাই, মুহূর্তে ভুলেও গেল না। এখানে আমি মনে করি যে মানে যারা মানে কবিতায়, যেমন আফজাল একটা লাইন নিয়ে লিখে, আমি কবিতার একটা লাইন নিয়ে লিখি, ব্যক্তিগতভাবে আমি দাবি করি আমি কবিতা যে লাইনে লিখি সেই লাইনে বাংলাদেশের কবিতা লিখি। যেগুলো সত্যিকারের আমি কবিতা লিখি সেটি হচ্ছে যে সাহিত্যের সূত্র দিয়ে, সাহিত্য সূত্র, যে বিভিন্ন বিষয়ের সূত্র, একটা সূত্র না থাকলে কোনো ঘটনা ঘটে না, সূত্র মেলেই ঘটনা ঘটে। আমরা সেই ঘটনাটা আমরা মানে সে যাই হোক, আমি বলছি যে আমি এবং আফজাল যে কবিতাগুলো লিখি সেগুলো বাংলাদেশে কেউ লিখি না। আফজাল আরও কিছু কেউ ছিল, কিন্তু বয়স কম বলে ওদের নেয়নি, আরও কেউ ছিল এই লাইনে, কিন্তু তাদের জ্ঞান এতটা ছিল না। যে জ্ঞান ওইটা সম্পর্কে যে জ্ঞান আর কি, মানে যেটাকে বলে ওটার জন্ম সম্পর্কে যে জ্ঞানগুলো সেটা ছিল না। মানে এমন করে লিখলো যে একটা লাইন এরকম, একটা লাইন ওইরকম, একটা এরকম সেরকম, সমস্ত কিছুকে সে মারতে পারলো না, একটা সূত্র দিয়ে সুতা দিয়ে মারতে পারলো না, এরকম আছে। তো আফজাল যে বইটা বের করছে এটা নিয়ে আলোচনা আমাদের অবশ্যই, এটার জন্যই আমরা বসেছি যে এটার বিশেষত্ব কি। আপনি তো বহু এরকম কবিতার বই পড়েছেন, সংকলন ভারী না হলে চেয়ে কম ভারী পড়েছেন। হ্যাঁ, সেটাই আজকে স্টলে বসে আমাদের স্টোর সামনে আফজাল ভাইকে আমি দেখাচ্ছিলাম, ওনার হাতে একটা বই আপনার শত কবির মিলন মেলা, মিলন কাব্য, এটা একটা কপি আর কি। তো সেটা খুব সম্ভবত, মানে আমি দূর থেকে দেখে যেটা বুঝলাম যে 5-7 ফর্মের হতে পারে আর কি। সেখানে আপনার শত কবির কবিতা যেগুলো আছে, 70 কবি, 50 কবি, 100 কবির কবিতা ওরা আছে, ওরা নিজের মতো করে গ্রুপ, ওদের গ্রুপ আছে, গ্রুপের কবিতা আছে। এটার জন্য ওরা 200-2000 টাকা বা কবিতা প্রতি 100-1000 টাকা নেয়। তো যাই হোক, আমার এগুলো আমার জানা আছে। বাংলাদেশের প্রেক্ষাপট নাই, ইন্ডিয়ার প্রেক্ষাপট হতে, যে আমরা যৌথ কাব্য করছি, যৌথ কাব্য হয়নি। আপনি এটি পাইলেন কোথায়, যে আপনি আইসোলেশন অমুক তমুক এগিয়ে, যে যেমন নতুন শব্দ কিছু বেরিয়েছে বিশ্বব্যাপী, এটা বিশ্বব্যাপী বেরিয়েছে, কিন্তু যৌথ কাব্য তো বিশ্বব্যাপী বেরোয়নি। আমরা দুইজনে মিলে লিখলাম এটা বই। তো আমার কথা হলো যে এই সব আমাদের ভিতরে নাই, এবং কবিতা লিখতে গেলে, কবিতার বই করতে গেলে, তো কবি যখন এটা করছেন বুঝতে হবে যে এটার মধ্যে কতটুকু মেধা তার, সে এটার মধ্যে ব্যয় করেছে। সে সম্পাদকও বটে, এবং আজকের না, সে 2004 থেকে আজ পর্যন্ত তারা এই সম্পাদনা করছে। ও সেই পত্রিকার এরা জেরাক্স কপি সে আমাকে দিয়েছে, সেগুলো পড়ে দেখেছে, সেগুলো আরও রিচ বলতো। সাক্ষাৎকার পর্ব আছে, হ্যাঁ,
আর এটার মধ্যে আমি যেটা বলছিলাম, আমি আবার কুলারা হয়ে গেলাম। এটি হলো আফজাল সবসময় আর্ট প্রিয়, শিল্প কর্মপ্রিয়। সে সুযোগ পেলে তার জায়গায় কি সে যে স্বাধীন থাকে, শিল্পকর্ম সে দেবে। আজ পর্যন্ত যতগুলো সংখ্যা বেরিয়েছে, শিল্পকর্ম ছাড়া বেরিয়েছে এমন কোনো না নাই। আমার কাছে আছে সমস্ত সবগুলো শিল্পকর্ম আছে। শিল্পকর্ম নিয়েই একটি সংখ্যা আছে, হ্যাঁ, শিল্পী সংখ্যা। শিল্পী সংখ্যা আছে। আমি বলতে চাই এই ব্যাপারটা যে আপনার শিল্পের উপরে এতটাই ডেডিকেটেড, এটার মধ্যে অন্তত পক্ষে কতগুলো থাকতে পারে, এই পক্ষে 100টা না হলেও 50টা 60টা বা 70টা শিল্পকর্ম আছে আপনার দেশে। এখানে 73 জন শিল্পী, 73 জন শিল্পীর শিল্পকর্ম আছে। হ্যাঁ 73 জন শিল্পী আছে, এবং তারা 8টি দেশের শিল্পীর শিল্পকর্ম আছে। কেন এটার মধ্যে উনি দিলেন? এই এই যে 73টা পাতা সে খরচ করলো, 73 দুগুণে কত? 73 দুগুণে, হ্যাঁ, এত পৃষ্ঠা সে এই শিল্পী ইয়েতে খরচ করলো। কেন? সে হলে শিল্পের ভক্ত একদিক দিয়ে, একদিকে সে হলো এটি থেকে যাবে, এটি থেকে যাওয়ার জন্য আসছে, এটা চলে যাওয়ার জন্য আসেনি যে বছরের ফ্যান্টাসি শেষ, এই জন্য আসে। কালকে ভুলে যাবে যে আর একটা সে ফ্যান্টাসি লিখলে এই ফ্যান্টাসির কথা ভুলে যাবে। তো আমি যেটা মনে করি যে আমরা তারাশঙ্করকেও আমরা ছাড়িয়ে গেছি, ছাড়িয়ে গিয়ে আমরা ছাড়তে পারছি কিনা আমি জানি না। ছাড়িয়ে গেছি মানে তারা নাই। আচ্ছা, অমিয় ভূষণ মজুমদার কোনোদিন কাউকে তেল দেয় না বলে জীবনে কোনো কিছু পাইও না। জীবন দাস কাউকে তেল দেয় না বলে জীবনে কিছু পাইও না। রবীন্দ্রনাথ তাকে ঠাট্টা করে চিঠি লিখেছে, এবং রবীন্দ্রনাথকে সে ঠাট্টা, তার চেয়ে অধিক ঠাট্টা করে সে চিঠির জবাব দিয়েছে। তো আমার কথা হলো যে এইসব জিনিসকে সমালোচনা করার লোকেরা, আচ্ছা, এই জবাবের ব্যাপারটা আমি জানি না, এটা কি ছিল জবাবটা? রবীন্দ্রনাথ না, জবাবটা খুব বিনীতভাবে দিয়েছিল। এত বড় চিঠি 11 পৃষ্ঠার, সেটা সম্পর্কে আমি এতক্ষণ অল্প সময় বলে এটা নষ্ট করতে চাই না। তো সে হুমায়ুন কবিরের কাছে, মানে যিনি আজকেও অনেকের কাছে দেবতা, তার কাছেই কি চেয়েছিলেন চাকরি, দেয় না। উনি যেদিন মরে গেলেন তার পরের বছর ওনাকে বাংলাদেশের পুরস্কার। উনি যেই বছর মারা গেলেন পরের বছর 57 সালে ওনাকে বাংলাদেশের পুরস্কার। ওনার কি গেছে? অমিয় ভূষণের 8 খণ্ড, আপনি আমার ঘরে চলেন দেখবেন 8 খণ্ড অমিয় ভূষণ মজুমদারের বই এ পর্যন্ত আমার কালেকশনে আছে, আর 1 খণ্ড আসছে বাড়তে, এবং এক একটা বই এরকম। তো কেন করলো প্রকাশক? উনি মারাই গেছেন, ওনাকে এটা করলো কেন? চমক দিয়ে কিছু হয় না, ভাষার চমক দেন, মুখে চমক দেন। তুমি কমল কুমার মজুমদারের নাম আছে, চমক দেয়, কিন্তু চমক দিয়ে কোনো লাভ নেই। আপনার চমক দিয়ে কোনো লাভ নেই। আপনি এরকম জিনিস তৈরি করেন কেন? আমি যেসব লেখালেখি, কালিলিক লেখালেখি, যে এটা কালের দলিল হয়ে থাকে, এটা কালের দলিল হয়ে থাকে। গত বছর সাঁওতালদের, আমি তার আগে আমি সাঁওতাল কাব্য লিখেছি, সাঁওতালদের জন্য একটি, মানে সাঁওতালদের জীবন, 4500 বছর জীবন নিয়ে একটা উপন্যাস লিখেছিলাম। আমি মুক্তিযুদ্ধের নিয়ে একটা লিখেছিলাম, বই লিখেছি 14 সালে, 15 সালে লিখেছি। এটা লিখেছি দলিলের জন্য, কিন্তু বই বিক্রি হয়ে গেছে, নাই মার্কেটে পাবে, সব বিক্রি হয়ে গেছে। আমি নিজে 213টা বই বিক্রি করেছি আমার, মানে ইয়ে থেকে, আমার বিকাশ থেকে। আচ্ছা, 213টা বই বিক্রি করেছি।
সেই সাঁওতালদের দিয়ে বইটা তো কই পাবলিক তো আমার সামনে বহুত বই কিনে নিয়েছে, আমাকে তো চেনে না। সেটাই। সেই ছবিটা দেখেছে উপরে, সাথে সাথে তারা ভিতরের ওই ইয়েটা পড়েছে, ফ্ল্যাপটা, ফ্ল্যাপ মানে ভূমিকাটা পড়ার সাথে সাথে তারা নিয়ে চলে গেছে এবং তারা লাভবান হয়েছে যে আজকে বইটা নেয়। এই বইটাও এটাই হবে, এটা কালের তৈরি। এটা আপনি পড়ার জন্য আপনি বের করেন, পড়েন, হ্যাঁ বের করে দেখেন, আপনি পড়তে পারবেন, পড়তে পারবেন, হ্যাঁ। মানে পড়ার জন্য আসলে কষ্ট করবো না, যে বুঝো যে তাহলে আপনি যদি কাউকে চান, এখানে ডিকশনারিও এরকম, হ্যাঁ হ্যাঁ ডিকশনারিও এরকম। ডিকশনারি কেন করে? কারণ ওই ওয়ার্ডটা তার চাই। আমরা এনসাইক্লোপিডিয়া পড়ি কেন? মানে আমি ওয়ার্ডটা চাই। তো যারা চায়, যারা নিত্যদিন মানে কবিতা হাতড়ায়, তারাই বইটা নেবে। আর যারা এগুলো নিয়ে কোনো তোয়াক্কা করে না, তো কি আছে যায় আছে। 1000 কপি যদি আপনার ছাপেন, তো 2 বাংলায় লোক সংখ্যা হলো 18 দুগুণে 36 কোটি। 1000 লোক পাওয়া যাবে না। হ্যাঁ, তা তো অবশ্যই পাওয়া যাবে আর কি। কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে, মানুষকে জানতে হবে। আমাদের সময়টা হচ্ছে করোনা কাল। আমরা এর চাইতে বেশি বই বিক্রি করতে পারতাম যদি আমি যেতাম, বিক্রি করতে পারতাম। আমি কতজনকে বলে পাঠাচ্ছি, তোমরা টাকা দিয়ে হলেও 1000 টাকা দিয়ে হলেও তুমি দিয়ে আসো, পরে তুমি 500 দিও, বইটা নাও। নিয়েছে কেউ, উপলব্ধি নিয়ে গেছে, হ্যাঁ এবং অনেক এরকম নেওয়ার আছে। তো আমি পরবর্তীকালে আমি যদি বলি তো টাকা পাঠিয়ে নিবি, কিন্তু আমরা তো ইন্ডিয়া পাঠাবো। এটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে আলাদা করে প্রোডাকশন হবে আর কি। মানে এটা তো হচ্ছে আপনার নিয়ে যেতে হবে, আদালত তো এয়ারে যাবে, এয়ারে হচ্ছে 20 কেজির উপরে মাল নেওয়া না যাবে। না, এই জন্য 4টা বই নিব। 4টা বই এখান থেকে সে 2-3 কপি নিয়ে যাবে, এবং আমাদের প্ল্যান হচ্ছে ইন্ডিয়াতে যদি নতুন কোনো স্পন্সর পাওয়া যেত পাওয়া গেল, না হলে হচ্ছে স্পন্সর না পাওয়া গেলে হচ্ছে ইন্ডিয়াতে আমাদের প্রেসে অলরেডি যোগাযোগ করা আছে, ওখানেই প্রোডাকশন হবে। কারণ এত হিউজ বই বাংলাদেশ থেকে ইন্ডিয়া নেওয়া যাবে না। ইন্ডিয়াতে ভাই আপনি কথা হলো কি, আপনি যে ওখানকার লেখকদের দিবেন, হ্যাঁ সে বইটাই তো আপনি নিতে পারবেন। সেটা ওইখানেই প্রোডাকশন হবে। আপনি 10 জন লোক আপনি পাঠাবেন, মানে যাবে, যারা নিয়মিত যায় তারা ওখানে যাবে, যে শঙ্খ ঘোষ, ওই সুবোধ সরকার, এদের সাথে দেখা করে দিতে পারবে বইটা। সেটা তো বড় কথা না। তারা আলোচনা করে যদি বলে, তারা কিছু লেখে, তাহলে ওখানে ছাপতে হবে। তাছাড়া আমাদের কোনো গতি নাই। এবং এখানে ওখানকার যারা সম্পাদক করতে পারবেন, প্রবাল বসু যাকে মনে করে যে মানে এটাকে আমাদের এখানে করতে হবে, মানে ছাপতে হবে, তারা আমাদের যাতে কম খরচে করবে, অর্ধেক খরচে করবে, অর্ধেক খরচে করবে। এত না করে তারা এটা টিকবে যে 100 বছর, তো আর ওটা টিকবে 50 বছর, সেভাবে করবে তারা, করতে হবে তাদের। আমাদের 50 জন কবি তাদের নিলাম কেন? এটা হচ্ছে আফজল ভাই, মানে আমাদের এখানে যেরকম প্রোডাকশন হচ্ছে, আফজল ভাই একদম সেম প্রোডাকশন ওখানে করবে। একই জিনিস ওখানে পাঠাই দিল ইউনিকোডে, ওরা ঠিক করে নেবে। হ্যাঁ, তারা করতে পারবে, কিন্তু আফজল হচ্ছে একদম মানে আমরা এখানে যখন সরকার যখন প্রথম আসে, আমরা এই জিনিসটাই তারা বানাবে। হ্যাঁ তো এই কাগজ তো তাদের দেওয়ার মতো ক্ষমতা নেই, বা ওদের কেনার মতো ইচ্ছা নেই। মানে এটা একটা ব্যাপার আর কি, ইচ্ছা থাকাটা একটা ব্যাপার আসলে। ইচ্ছা নেই। ক্ষমতা হয়তো হ্যাঁ। ওরা অন্য ইয়েতে ধাতে চলে। ওদের ইটা হচ্ছে যে জীবনের মানে অর্থনীতিটা হচ্ছে অন্যরকম। ওদের অর্থনীতিটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম, আমাদের মতো না। তারপর আমাদের অর্থনৈতিক চিন্তা, তাদের অর্থনৈতিক চিন্তার মধ্যে তফাৎ আছে। তারা মানে এসব বই কেনার জন্য পয়সা নেই। কিন্তু কারা আছে, তাদের মতো কিছু লোক আছে যারা সব আছে কপি বিক্রি করে দেবে, এবং সেটা তাদের জন্য যার কাছে থাকবে সে আকর করতে 10 জন পড়বে। আমরাও তাই চাই। আমরা কোনো সুনাম চাই না, কিছু চাই না। এবং আফজালও এইটার কারো তোয়াক্কা করেন এগুলো নিয়ে। বইটা চলে যাক, এটাই আমরা চাচ্ছি। 3-4 বছরের মধ্যে বইটা চলে যাবে। আমরা খুব
আশাবাদী না যে আমরা 1 বছরের খেয়াল থাকবে। তো আমিও অনেককে বলেছি যে ঠিক আছে আমি একটা সময় টাকা পাঠাই দেবো। আমি এমনি সেলস ব্যাপারে আফজাল সবসময় একটু আছে আর কি, পিছপা থাকে। এর আগে আমি খুব ক্ষমতাশালী জায়গা থেকে লেখা নিয়ে এসেছিলাম, মানে লিখে নিয়েছিলাম যে তার অধীনস্থ কেন্দ্রীয় লাইব্রেরি, তার মন্ত্রীর মন্ত্রণালয় তাকে 100 কপি কিনতে বলেছে। সে ভদ্রলোক, এটা যেতে হয় সবসময় নিচ থেকে উপরে। হ্যাঁ, আপনার পিয়নকে দিয়ে মানে ওই ইয়েকে বলেন যে এই যে কাগজটা এটা কিনতে উনি আদেশ করছেন, ও উল্টে আরো কিছু কথা বলে এটা কিনা। কারণ তখন আসছিল নতুন একজন টিচার, মানে উনি মহাপরিচালক, উনি আসছিলেন, আফজাল ওখানে যায় না, ওইটা বিক্রি করে। শেষটা অন্যরা আপনার যারা ব্যাপারী টাইপের আছে, যে সাহিত্যের ব্যবসা করে, তারা এটা করে, বইয়ের লিস্ট পাঠায় দেন, ওখান থেকে ওরা বই চেয়ে পাঠায়, তারপর ওখানে গেলে টাকার লেনদেন। আমার তো মনে হয় এই যে সাহিত্যের ব্যাপারী যারা আছে এই প্রসঙ্গটা, তাদের এই ব্যবসাটা করাও লাগে না, কারণ হচ্ছে তারা যে পরিমাণ স্পন্সর পায় আর কি, মানে সংখ্যার খরচ হইলে তাদের কাছে এক্সট্রা টাকা থাকে, এটা বিক্রি হলো না হলো এটা নিয়ে আর তাদের কোনো মাথা ব্যথা নেই। সেটা হচ্ছে গিয়ে অন্য ব্যাপার, এটা আফজালের ক্ষেত্রে কোনদিন ঘটে না, সেটা তো ঘটবেই না, সেজন্যই তো এটা বললাম আর কি। আমি বলছি যে এটা আফজালের ক্ষেত্রে ঘটে নাই। দেশের হ্যাঁ, বর্তমান অবস্থায় আমরা যারা মানে ওরকম জায়গাতে কাজ করি, কেউ নড়তে পারেনি এবং কেউ আর কাছে টাকা আদায় করতে পারেনি, কারণ তাদের কথা হলো করোনা। হ্যাঁ, এটা তো এটা মিথ্যা কথা। সবকিছু চলছে, তাদের সবচেয়ে বেশি এখন লাভ করছে তারা বলছে যে করোনা। সবচেয়ে এখন বিক্রয় হচ্ছে কি তাদের, আপনি দেখেন স্কোয়ার গ্রুপ, এখন দেখেন ওষুধ গ্রুপ, সবারই কিন্তু কোটি কোটি টাকা তারা বেশি লাভ করছে এখন, কিন্তু তারা এইসব ব্যাপারে বলছে এখন করোনা। তারপরেও আফজাল যে বের করেছে, কি বের করেছে, সে তার শিল্পবোধ দিয়ে যা বের করেছে, তার দাবি অনুযায়ী একজন কবির যে আবেগ, রবীন্দ্রনাথের পরে এটাই হচ্ছে আরো, সেটিকে কেউ যদি ঠাট্টা করতে পারে, কিন্তু তার আবেগকে খাটো করে দেখার কোনো কারণ নেই। তার আবেগ যে আবেগ, সে আবেগকে খাটো করে দেখার কোনো কারণ নেই। তার আবেগ আছে, গেছে কিভাবে, তার ফ্যামিলি থেকে গেছে, ফাইনালি তার সাথে কথা তো মিনিটে মিনিটে আমার চলছে, গেছে, তো সেটা আফজালি যাবে, বইটা বের করা। আমরা মনে করি যে বইটা যত তাড়াতাড়ি সম্ভব সবার সংগ্রহ করা উচিত। আমিও বলবো আমার বন্ধু বান্ধব, তোমরা সংগ্রহ করে নাও। আগামী যদি কবিতা লিখতে চাও 100 বছর, 50 বছর, জীবনে সারা জীবন লিখতে চাও, তো অল্প বয়সেই দেখে সমস্ত কবির লেখা পড়ে তুমি নিজের একটা লেখার স্ট্যান্ডার্ড তৈরি করো। আমার হচ্ছে আপনাদের কি মত? হ্যাঁ, এটা তো আপনার সাথে আমরাও খুবই একমত যে আসলে একজন তরুণ কবি যে কবিতার পাড়ায় নতুন আসতে চাচ্ছে, তার এটা সংগ্রহ করতে পারে এবং এটা থেকে স্টাডি করে, এবং দুই বাংলার কবিতার অবস্থা কি এবং গত 50 বছরের কবিতার অবস্থাটা কি ছিল, সবটা সে একটা পরিষ্কার ধারণা এই কাজটা থেকে পাবে। থেকে বড় হচ্ছে এক মলাটে সে সবাইকে একসাথে পাচ্ছে আর কি, একসাথে পাচ্ছে এক মলাটে আমাদের সিনিয়র কবি, কিন্তু ওপার বাংলার সিনিয়র কবি আমাদের চেয়ে বেশি আছে, আমাদের দেশের চেয়ে। যেমন আমাদের চেয়ে সিনিয়র কবি ওদের বেশি আছে, ওদের আমাদের অংশ তরুণ বেশি, এরকম এই বেশি তরুণ ওদের দেশে বেশি হচ্ছে গিয়ে মানে মানে যেটাকে বলে মানে সিরিয়াস যারা কবি, জয় গোস্বামীর মতো। শঙ্করের কথা বাদ দিয়েছিলাম, তিনি তো লেজেন্ডারি, নবনীতা দেব সেন লেজেন্ডারি, এরকম কবি আছে। আমাদের এখানে লেজেন্ডারি বলতে যাকে বোঝায়, আপনি ওই ভালো আর মন্দ বলেন, ওই আমাদের ওই নির্বান্ধ গুণ, এগুলোই হচ্ছে আমাদের মানে মেয়েলি। উপরে যারা আছে তার নিচে যারা আছে তারা খুব একটা মানে নির্বান্ধ গুণকে ছাড়িয়ে যেতে পারে।
তো আমার ভিউ হচ্ছে আমি নীলবন্ধু গুণের খুব কট্টর সমালোচক, লিটল ম্যাগের। কিন্তু না নীলবন্ধু গুণ, আচ্ছা, নিবন্ধ গুণের। আচ্ছা, কিন্তু নীলবন্ধুর কবিতার আমি কোনো না, মানে কোনো ইয়ে না, বিরোধিতা আমার কাছে না। এই জন্য যে কবিতা শিখতে গেলে আমরা প্রথম কবিতার কাছে শিখেছি। আমরা শিখেছি আমার প্রজন্ম, যারা আজকে যাদের বয়স 65 বছর, 67 বছর, 68 বছর, তাদের গুরু হলো নির্বন্ধ গুণ, আবুল হাসান, এরা। তো আমরা গুণকে পেয়েছি আর বাকি পাইনি। মহাদেব সাহেবকে আমার তেমন মনে হয় না যে মানে ওইরকম মানে আপনার মানে ইয়ে করতে পারে, গুরুত্বপূর্ণ বটে, গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু কথা হলো যে নির্বন্ধ গুণের মতো এতটাই ফ্লেভার দেওয়া কবিতা, এবং কবিতাগুলো পড়ে সত্যি আমাদের চমকিত হতে হয় যে কবিতাগুলোর ভিতরে আশ্চর্য যা ধীরতা আছে, ধীরতা আছে। কবিতা যখন লিখবে, কবিতার মধ্যে কবি ধীর থাকবে, লেখা থাকবে মানে একদম মানে ছলছল করবে লেখা, কিন্তু কবি থাকবে ধীর। কবি যদি উত্তেজিত হয়ে যায় তাহলে তো বিপদ। আমাদের দেশে এবং উনি সব দেশে, সব জায়গাতে, দেশের বিদেশ সহ মানে তার মতো এত সম্মানিত লেখক বাংলাদেশে নেই বেঁচে থাকার মতো। এখন এর মধ্যে থেকে কিছু কিছু আছেন, ওই যে মহাদেব শাহ আছেন, তারপরে আর কার কার নাম পড়লাম যেন, বয়স অনেক, বয়স দিয়ে তার কাউকে মাপা যায় না। তো আমার মনে হয় যে এদের চেয়ে নিবন্ধ গুণ অনেক ভালো কবিতা লেখেন। মতন করে গিয়েছে যেমন লিস্টে, তরুণদের মধ্যে তো পিয়াস মধ্যে সর্বনিম্ন বয়স তার, তো তাকেও সে বাদ দেয়। কিন্তু এখানে যে বাংলাদেশ সংস্কৃতির সূচিটা আপনি দেখেছেন, আপনার কি মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ কেউ বাদ করেছে? চিরকালই পড়ে 50। তো আপনি ওই লিজেন্ডারি অর্থ বলতে গিয়ে গুণের কথাটা বেশি এখানে আসতে হচ্ছে। আমি বলি হেলাল হাফিজকে রাখছে এখানে, হ্যাঁ, হেলাল হাফিজকে রাখছে, হেলাল হাফিজকে তো বাদ দেয়, সে তো চমক ছাড়া তার একমাত্র কবিতা সব। হ্যাঁ, হেলাল হাফিজের জায়গাটা নিয়ে আমার ওই একই মন্তব্য আর কি। কিন্তু তার যেহেতু ফ্যান আছে প্রচুর, হ্যাঁ, পাঠক আছে প্রচুর, সেহেতু তাকে বাদ দেওয়া যায় না। হেলাল হাফিজকে আমরা বাদ দিতে পারি না। আমরা কবিতা সংগ্রহের ক্ষেত্রে আমরা শহীদ শামসুল হককে কিভাবে আমরা করেছিলাম, প্রথমে যখন আমরা প্রথম বইটা বের করি, কাকে তাকে বের করার জন্য কাকে কাকে ধরে আমরা গেছি, এটা আমাদের মানতে হবে। আফজাল কত বই করেছে, আমি কতবার নিয়ে গেছি কতজনের কাছে, রবি রহমান, বিলাল চৌধুরী, রফিক আজাদ, আচার চৌধুরী, সবার বাড়ি আমি তাদের নিয়ে গেছি। আমার কথা হলো যে তখন সে যে সাহায্যটা পেয়েছিল করোনা কালে, আমার কাছ থেকে সে হেল্পটা সে পায়নি। তাহলে হয়তো আমরা সূচিতে কিছু বদল আমি করতে পারতাম না, কারণ হচ্ছে আমি খুব বেশি, যেমন ইমতিয়াজ আহমদকে একজন আমাকে প্রশ্ন করেছিল, তা আমি বললাম যে তার নিজস্বতা যদি থাকে, আমি তো পড়িনি তাকে, তার নিজস্ব কিছু যদি মানে জনপ্রিয়তা দিয়ে তাকে আমি মাপতে রাখি না, সেটা তো কখনোই, সেটা শুধু ইমতিয়াজ মাহমুদের ক্ষেত্রে না, কারো ক্ষেত্রেই তো না। আমি জনপ্রিয়তা দিয়ে মাপতে রাখি। দাদা আপনি যেমন পিএস মজিদের কথা বললেন, পিএস মজিদ কবিতা, প্রবন্ধ, এমনি গদ্য সবকিছু লেখালেখি করে, কিন্তু সে প্রবার একজন মানে সাহিত্যকর্ম যে জিনিসটা, এটাও নিয়মিত করে। এই জিনিসটা নিয়মিত করে, সে সবই লেখে, প্রবন্ধ লেখে, সবই লেখে, মানে সময়টাকে ব্যবহার করে, সে সময়টাকে ব্যবহার করে। ছোট যদি একটা ইনফরমেটিভ লেখা থাকে, সেটাও ভালো, ইনফরমেটিভ হয় যদি। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে জনপ্রিয়তার ফর্ম দিয়ে আমরা কাউকে মাপবো না, কিন্তু সেইখানে যখন হেলাল হাফিজকে রাখা হলো, আপনি ওইখানে বলছিলেন যে ওনার প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, ওই দিক থেকে ওনাকে আমরা বাদ দিতে পারিনি। তাহলে না, হেলাল হাফিজকে আমাদের রাখার কারণ হলো হেলাল হাফিজের একটি মতো 56টা কবিতা থাকে, এবং আশ্চর্যজনকভাবে 3টি কবিতার একটা নতুন তিনজন লেখকের চাইছিল, কবিতা চাইছিল। 2জনের কবিতায় বেলাল চৌধুরী সিলেক্ট করেছিলেন, একটা আমার, একটা হেলাল হাফিজের। সেটা হলো
সালের ঘটনা। এবং দুজনের বই এক জায়গা থেকে বেরিয়েছিল, একটি প্রকাশনীতে। তারটা আপনার আজকে না, বেশ যখন আবৃত্তি হলো, শিমুল মাতৃবার কণ্ঠ এটা গেল, তখন মানুষ হেলাল হাফিজকে চিনত, তার আগে পর্যন্ত কেউ চিনত না। এবং তার কবিতা যদি ৭১টা হয়ে থাকে এখন, তারপরে যা লেখা আমি দেখি মাঝে মাঝে, না এটার মধ্যে তেমন কিছু নাই। আগে যেটা লিখতো তারপরও নাই। প্রথম বইটাই হ্যাঁ, মানে তারপরে যে ৭১ ইয়েতে লিখেছে, ওটার মধ্যে আপনার ইংরেজি যেটা দিয়েছে সেখানে নাই, ওটা পাঠক ভাবে নেই, ওটা নাই ওইভাবে। আমরা সেটা আমরা পরীক্ষা করে দেখেছি যখন আমরা প্রথমবার নিয়েছিলাম তাকে। তো আমরা ইন্টারভিউ করি না ওইভাবে, কিন্তু আমরা নিয়েছিলাম এবং সে এটা মানে কর্ডিয়ালি দিয়েছিল এই জন্য সে জানে যে আমার জায়গা এখানে হলে ভালো হয়। তো আমার কথা হলো যে সে তার জনপ্রিয়তার সাথে তার কবিতার প্রিয়তাও মানুষের কাছে মানে তুলে ধরতে পারছিল। সেখানে কোনো ফ্যান্টাসি নাই, সেখানে আছে নিছক প্রেম, যেটাকে আমরা নাকচ করতে পারি, যেটাকে আমরা নাকচ করতে পারি না। সেখানে আছে আপনার যুদ্ধের কথা, সেখানে সেটাও নাকচ করতে পারি। এখন যৌবন যা যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। এই লাইনটাকে জন্যই কবিতার তার নেওয়া উচিত। শহীদ কাদের কবিতা ধরেন ১৫০ কম, ৪টা মতো বই। তো শহীদ কাজীর সাথে আমার বহুত আলাপ হয়েছে জীবনে। সম্ভবত বাংলাদেশের থেকে শেষ বিদায়টা তাকে জানাতে পারছিলাম বিমানে উঠে। আমি তাকে বেল বেঁধে দিয়েছিলাম, এই বেল্ট বেঁধে আমি তাকে মানে সালাম দিয়ে বেরিয়ে আসি বিমান থেকে। তো এই সুযোগটা আমার হয়েছিল। আমি এই জিনিসটা জানতে শহীদ কাজীর সাথে না আছে আমার বই একটা আছে, নন্দিতার সাহিত্য এই প্রসঙ্গ, এটা শহীদ কাজী সম্পর্কে এটা লেখা। শহীদ কাদের সঙ্গশীলের সংখ্যাটা দ্বিতীয় এডিশনে আসে, এটা আছে আমার কাছে, এটা আছে। তো এটা এই লেখাটা আছে আপনার ওই বইয়ে, যে কেমন করে আমি শহীদ কাজীকে সাথে আলাপ হলো এবং কেমন করে আমি তাকে বিদায় দিই। এরকম 18 জনের ব্যাপারে আমার লেখা আছে এবং আরো 28 জন 30 জনের ব্যাপারে আমার লেখা আছে, যে লেখাগুলো দিয়ে একটা বই বের করব। এটা হচ্ছে মানে ডকুমেন্টারি, একটা সমস্ত কিছু ডকুমেন্টেশন আমার। আজকে কালকে বেরিয়েছে আমার বই আইসোলেশন, করোনাকালের কবিতা। আমি নাম দিইনি করোনাকালের কবিতা, আমি আইসোলেশন দিয়েছি। মানুষ মূলত একা। এই বৃহৎ যে কন্টেস্ট, এই কন্টেস্টের জন্য আমি নামটা দিয়েছি। কথা হলো আমার সাথে যেটিকে এই বই নিয়ে ঘটছে কথা, সেটি হচ্ছে যেটা আফজাল দাবি করেছে পরে ঠান্ডা মাথায়, যেটা আপন গ্রন্থ, এটি সত্যজীবী হবে, এটা আমি মানি। এটা মানার মতোই বিষয়। এটা মানি এবং আমি তাকে বারবার বলেছি তুমি চালিয়ে যাওয়ার যে কোনো ভাবে হোক একটা ব্যবস্থা করো, আগে পারি পরে করি পারবো। আমার যে লোকগুলো চাকরিতে ছিল তখন 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিতে পারতো, তারা অলরেডি তখন রিটায়ার করলো। এর আগের সংখ্যা যখন বের করি তখন আমি তাকে দিয়েছিলাম যে টাকা, সেটা 2 লক্ষ টাকার কাছাকাছি। তো আমি ওইসব লোকগুলো একটাকে খুঁজে পাচ্ছি, তারা আছে অন্য জায়গায় চাকরি করছে, তারা খুঁজে পাচ্ছে না। আর টেলিফোন নাম্বারটা পেলে আমি ওই এটার মানে উপলক্ষে, মানে এটার মরকতি উন্মোচন উপলক্ষে আমরা অনুষ্ঠান করবো অবশ্যই। হ্যাঁ, সেই এই অনুষ্ঠানটা করবো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এটার জন্য যে টাকা লাগে আমি ব্যবস্থা। আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি এর আগেও যে আফজালের প্রকাশনাকে টিকে রাখার জন্য, আপনারা জানেন সেটা, কিন্তু আফজালের ব্যবসায়িক ইয়েটা কম, হ্যাঁ সেটা আমি দূরদর্শিতা কম। অভিমান সেটা আমি মজা করে বলতেছিলাম যে হইতে পারলো না। না, ও ব্যবসায়ী ইটা কম, তার ফলে যে পার্টিগুলোকে ধরে রাখতে পারলো না। পার্টিগুলো এনে দিলাম কাজের জন্য 4 লাখ 8 লাখ 6 লাখ এরকম 10 লাখ টাকা মানে কাজ 1 বছর করলো, তারপরে বলো যে আমরা করবো। আর ও যেগুলো গুটি আছে সেই আমার মালিকের,
সেই পুঁটিগুলো কুমন্ত্রণা দিতে লাগলো, টাকা মেরে গেছে। আমাকেও উনি বললেন পরের বছর যে তোর যদি হতো তোকে আমি 4 লাখ টাকা খাওয়াইতাম, তো আমি অন্যকে খাওয়াবো না, হলো। তো এখানে মানে সকলের খালি ধান্দা, এই ধান্দা ছাড়া কিচ্ছু নেই। এই জিনিসটা আপনারা বুঝে না। তোমাদের একটা কাজ পায়, তখন দেখা যায় যে ওটা লাভ বেশি করে ফেলছে, বলে দেখা যাচ্ছে পার্টি চলে গেছে। তো আফজাল দুনিয়াদারির এই জিনিসটা এখনো বুঝে নাই, তো আর বোঝার কোনো দরকারও নাই তার। মানে এটা বের করেছেন, তারপরে আমার মনে হয় যে তার কবিতায় আত্মনিয়োগ করা উচিত। এর চাইতে আর বড় কাজ আছে কিনা সন্দেহ আমার কাছে। সেটাই তো। আমার কাছে মনে হয় এর চেয়ে বড় কাজ আর আছে, বাকি রাখছে, এটা আমার সন্দেহ আছে। এরপরে কি করবে আপনার কি মনে হয়? না, কিছুই করার নেই, কিছু করার নেই। আর এত বড় কাজের পরে সব কাজ ছোট হয়ে যাবে। এই পুরো সংখ্যাটা ইংরেজিতে ট্রান্সলেট করে পাবলিশের চিন্তা ভাবনা, সেটা একদম যখন পুরো প্ল্যান করা হয়েছিল তখনই, যেমন পুরো না, আমি সেটাও সেটা আমি করি, হ্যাঁ সাপোর্ট করি আমি। অবশ্যই যদি সেটা সে প্রতিজ্ঞা করে, সে 5 বছর পরে সেটা পায়, হ্যাঁ সেটা এরকমই চিন্তা ভাবনা আমাদের, কি পরবর্তী কাজ সেটাই হবে। তার বয়স আছে, সে করবে। আমরা দেখে যেতে পারি, দেখে যেতে নাও পারি। আর বয়স এখন 68 বছর, আমি এত বাঁচার সম্ভাবনা আছে, বাঁচার সম্ভাবনা নাই। তো এখন আমার কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যতদিন বাঁচবো শেষ অক্ষরটা লিখে যাবে। আর আফজালের যে সাধনা, এই সাধনা থেকে তাকে নড়ানোর ক্ষমতা কারণ আমি মনে করি না। অর্থ, কষ্ট কোনো কিছুই তাকে ছুবে না। সেটা যদি হয়তো তাহলে তো সে মানে ঠাট্টাও ছুবে 2.5 না, বছর লেগে থাকতো না। কোনো ঠাট্টাও ছুবে না, কিছুই ছুবে না। সে যেটা আবেগের বশবর্তী হয়ে লিখেছে, সেটিকে আমরা সবসময় দেখবো আবেগের চোখে। আমিও দিয়েছিলাম পোস্ট, তো আমি হয়তো আবেগকে সংযত করতে পারি, তার বয়স এসে পারে না। হ্যাঁ, সে বলে রবীন্দ্রনাথের চাইতে বড়, এর চাইতে বড় কাজ আর কিছু হয়নি। আপনি যদি নোবেল পর তাহলে আপনি কি এটাকে আপনি নাকচ করতে পারেন? নাকচ করতে পারবেন, দাবিটাকে নাকচ করতে পারবেন না। আপনি বলবেন বাড়তি হয়েছে, একটু বাড়তি হয়ে গেছে। রবীন্দ্রনাথের উপরে সকল মানুষের মনে হচ্ছে একটা থেকে গেছে, একটা ঘোর থেকে গেছে। রবীন্দ্রনাথের বিরুদ্ধে কথা বলাই যাবে না, একটা অন্ধ ব্যাপার আর কি, অন্ধ ব্যাপার। এটা একটা অন্ধ ব্যাপার। অন্ধ ব্যাপার এলো আমাদের থাকে। অন্ধ জিনিসটাই খারাপ, অন্ধ জিনিসটাই খারাপ। রবীন্দ্রনাথকে খোলা চোখে দেখার, আপনার 50 বছর তার চোখ বন্ধ করে রাখা হয়েছে। 50 বছর যে কপিরাইট ছিল ইয়ের কাছে, বিশ্বভারতীর কাছে, তারা কাউকে তার বাইরে যেতে দেয়। তার সুরের বাইরে যারা গান করেছে তাদেরকে নাকচ করে দিয়েছে, এবং গোটা বাংলা পৃথিবী নাকচ করেন, শ্রোতারা নাকচ করেছে ওরাই, উঠতে দেন। যেমন আমাদের দেবভূত বিশ্বাস, তাকে উঠতে দেন। তো আমার কথা হচ্ছে যে এর চাইতে বড় কাজ ওইভাবে করবে, একে ফলো করে করতে হবে। হ্যাঁ, এ ধরনের কাজ। আর আফজাল যে কে জানে কি তার শ্রেষ্ঠ সৃষ্টি কোনটা হবে, তুমি বলতে পারবো, আমি বলতে পারবো? বলেন। ওর ওর ও যদি 58 বছর, 70 বছর, 80 বছর বাঁচে, ওর চেয়ে তো অনেক বড় কাজ, যেটা আমরা ভাবতেও পারি না আজকে, তাই না? তার মননের চেঞ্জ হতে পারে, তার মানসিকতার চেঞ্জ হতে পারে, কিন্তু সে লেখা এবং সম্পাদনা ছাড়বে না। এটা তোমরা ভাবতে পারো, ই করে রাখো, লেখা এবং সম্পাদনা সে ছাড়বে না। এবং সে এরকম মানে এটা চমকের কোনো কিছু নাই। লোকের সমালোচনাই করবে যে 5 কেজি করবে, একটা পাগল, কিন্তু সে পাগল না, আমরা আসলে নিজেরাই পাগল। আমরা যে ন্যাংটা নিজেই দেখি না। এই আর কি, এর চেয়ে আর কি বলা আছে বলো?
দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ের পক্ষে আর কিছু বলার নেই। দুর্বল আমাদের সাথে আমার সময় দিলেন। আমার কথা হলো এর চাইতে বড় কাজ বাংলাদেশে কারণ করে সুস্থতা না, নিয়ে ভারতও না। আমাদের সাথে নাই। ভারতের সাথে কথা বলে সে করেছে কাজটা, কিন্তু তারা করেনি, সে করেছে। যাবে না। প্রথম যে কিন্তু কথা সে বলছিলেন, যে করে সেই সেই হচ্ছে মানে শ্রেষ্ঠ। দাদা প্রথমে যে কথাটা বলছিলেন আপনার আপনার সাথে দেখা করতে আসার সময় যে কলকাতার লোকজন এটা দেখলে কি একটা কথা বলছিলেন, না না, তারা পাগল বলে এটাকে বলে, এটা দেখে বলবে যে এটা পাগল। কিন্তু এটা ভিতর যখন ঢুকবে ধীরে ধীরে, তারা তখন বুঝবে যে তাদের দরকার আছে এটা। ওরা এইটাকে সবই নেবে, কিন্তু আমাদের স্বীকার করবে ওখান থেকে নিয়েছে। এবং বাঙালিরাও তাই, দুই দেশই একই রকম। এই যে টাকা দিয়ে বই ছাপানোর ব্যাপারে, এগুলো করে বই ছাপানোর ব্যাপারে, ওগুলো করে বই ছাপানোর ব্যাপারে, সব কিছুতে সবাই একই রকম। শুধু আফজাল এই ব্যবসাটা বুঝল। আফজাল প্রকাশনের ব্যবস্থাটা ব্যবসা বুঝলো। ও বলে যে দাদা, আমি বলি না, আমার বইটা করো তো। তো বলে যে দাদা, আমার এই বইয়ের এটা না বেরোলে আমি আপনার বই দেখতে পারি, আমি অন্য দিকে পারি দুটো বই দেব। আফজালকে আপনি জানেন যে আফজাল কি প্রতিজ্ঞা নিয়ে এটা বের করেছে, যে যে 4 দিন হবে মেলা, তাতে 7 দিন হয়েছে। 7 দিন এসে বের করে দিয়েছে। প্রথম কপির মধ্যে প্রথম কপিটা আমি পেয়েছি। আর যারা নিয়ে গেছে তারা বিনা পয়সা নিয়েছে। আমি আগেও 10টা বইয়ের দিয়ে রাখছিলাম, 1000 টাকা করে, 10 ফ্রি অর্ডার। ফ্রি অর্ডার। সেটার টাকা আমি নিই নাই, তার বদলে আমি কিনে নিয়েছি বইটা। প্রথম ক্রেতা হিসেবে আমি কিনে নিয়েছি। আমি ওখানে লোক ছিল, তুমি বললো যে আপনি প্রথম টাকা দেবেন। কারণ আমার বইটা আমার দরকার, হ্যাঁ অবশ্যই, এটা তো ছবি রাখার মতোই কাজ। বইটা আমার দরকার বলে আমি কিনতাম, দরকার না হলে আমি কিনতাম। আমি আপনাকে বললে আপনার পরের দিন একটা ব্যাগে করে একজনকে দিয়ে ওই মহলাইতে দিয়ে পাঠাই, কিন্তু আমি সেটা করি না। আমি যথাবিধ সম্মান করি, আমি কিনেছি। হ্যাঁ সেটাই আফজাল ভাই বলতেছিল, মানে সংখ্যা যখন আসে সেখানে আপনি ফোন দিয়ে তাকে কংগ্রাচুলেশন জানাইছেন, এটা আমাদের সাথে শেয়ার করছিল। এটাই যে কারণ আপনি যে কথা বলছেন যে আফজাল একা, আসলে সে যেভাবে দৌড়েছে ওই সময় একটা ফোন কল একটু কিভাবে করতেছে, সামান্য জিজ্ঞাসাগুলো অনেক বড় আকারে ধরা দেয়, সাপোর্ট দেয়। আমি কখনো আপনাকে জিজ্ঞেস করি না এগুলো নিয়ে যে কাকে কাকে নিচ্ছ, যা করার প্রথম দিকে করে নিচ্ছিল। হ্যাঁ পরের দিকে আমি আর কোনো জিজ্ঞেস করিনি যে কাকে বদলাইলে কাকে করলাম। এই দেশগুলিতে গত বছর যে পিয়াস মজিদ আছে, এটা আমি আজকে দেখলাম। তো পিয়াস মজিদের সাথে কথা আমি কিছুদিন ধরে ভাবছি যে পিয়াস মজিদকে ও বাদ দিবে নাকি আবার। তার চাইতে তো নিম্নমানের কবি এখানে আছে, দেখলাম যে আছে। বয়স অত কম, অন্তত 5 জনের বয়স 50 নিচে আছে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা চাচ্ছিলাম ওই ইন্ডিয়াতে আপনি 55 এর নিচে কোনো লোক পাবেন। ইন্ডিয়া তো এরকম আছে, 15 নিচে প্রচুর আছে। হ্যাঁ ইন্ডিয়া অবশ্যই, চিনি না, আমি চিনি না। হ্যাঁ ইন্ডিয়া 50 নিচে অনেক আছে। কিন্তু আফজালের বয়স তো বোধ হয় বাংলাদেশের 50 এর নিচেই তোমার বয়স। না, আফজালের বয়স 50, সেটা আলাদা কথা। সেটা আফজাল সম্পাদক একটি সাহেব একই সময়ে তার চাইতে বড় কবি বাংলাদেশে। বছরের ব্যান্ডিক্সটা মানে এটা কেন 50 বছর, যদি কোনো কথা 90 না, এটা হচ্ছে যে একটা কথা। 50 বছর 50 বছর 100 বছর কথার কথা। কালজয়ী এটি একটা কথা, এটা আমরা সবসময় বলি। তো কালজয়ী না, এটা 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 বর্ষজয়ী না, এটা শতবর্ষ। ময়ূর কতদিন বাদে যায় না, 500 বছরও বাঁচতে পারে। আপনি কোনোদিন কোথাও খুঁজে পাবেন মানুষ হয়তো এটা নিয়ে দেখবেন, আশা করি। দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আমি আচ্ছা আচ্ছা শুনে আমরাও না, এটা 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 সাহস পেলাম। এটা সম্পর্কে মলয় বেশি জানে, কারণ আমি আফজালের মলয়ের সাথে ভ্রমণ করেছি, আফজালকে নিয়ে হ্যাঁ একসাথে ভ্রমণ করেছি। সেটাও আফজাল আমাকে সে সম্মান দিয়েছে, সভাপতি বানিয়ে নিয়ে গেছে।
সেগুলো আমরা করেছি। ওই যে আমরা গাড়িতে করে গেলাম। হ্যাঁ, সেই সময় মাহফুজ ভাইয়ের সাথে ছিল। মাহফুজও ছিল। হ্যাঁ। মাহফুজের সাথে তো তখন গ্রেট আলাপ। আমরা একসাথে এক গেলাম। বছরের কোনো যোগাযোগ ছিল না। বহুদিন যোগাযোগ ছিল না, কিন্তু মাহফুজের সঙ্গে গ্রেট আলাপ। নামটা মনে আছে আমার। আমার মনে আছে যে মাহফুজ ফাইনালি আমাকে মানে ওখানে পৌঁছানোর পরে নাস্তা খেয়ে আমরা বিদায় হলাম। মাহফুজকে বারবার তারপর আপনি বিকালে আবার আর আসলেন। মাহফুজ বারবার আমাকে মানে করেছে, মানে খোঁজ খবর যা নেওয়ার মাহফুজই নিয়েছে। হ্যাঁ, আমরা তো হোটেলে থাকলাম, আপনি তো আমি চলে গেলাম। আপনারা বিকালে আসলেন আর কি। বিকেলে আসলাম। আমি দেখলাম যে এখানে থাকাটা আমার জন্য ঠিক হবে না, আমার বরঞ্চ আত্মীয় আছে, আত্মীয়র কাছে যাই, ওর ওখান থেকে আসলাম। হ্যাঁ, তো ও সেটাই। আপনি খুশি হবে। শেষ ভিন্ন চক্র অফিসে কবে গেছিলেন মনে হয়? বছর খানেক পার হয়ে গেছে। করোনার আগে আর কি। করোনার আগেও 6 মাস যায়। সেটাই, দীর্ঘদিন। আমি বাড়াই না বাড়ি থেকে, এই 1.5 বছর। অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আচ্ছা, ঠিক আছে। এই কালে সামনে তোমরা আছো, ভালো করছো, এবং আমার কথা বলার মুখটা খুলে দিলাম। এ সম্পর্কে আমার অনেক কথা বলার ছিল, যে মুখটা খুলে দিলাম। না সেটাই, আরো হচ্ছে যে মানে আপনি আপনার এই দীর্ঘ জীবনে আরো যে আপনার অভিজ্ঞতা বা আপনার লেখালেখি এগুলো নিয়ে আপনার সাথে আমাদের দীর্ঘ সময় বসার ইচ্ছা আমি আছে। দুটো হচ্ছে যে উপন্যাস লিখেছি, দুটোর পরিধি 750 পৃষ্ঠা এক একটা। এখন এমন এক অবস্থা, এক একটা মানে বই। কোথাও কেবল যাওয়া আমার যায় না। সেটা এডিটিং চলছে এখন। হ্যাঁ, এটা আপনি বলতেছিল যে শেষ করতে পারেন না। চলছে, হ্যাঁ, শেষ এডিটিং হয়নি। করতে পারেনি বলে প্রকাশক এবার ছাপতে পারলো না, কিন্তু উনি এপ্রিল থেকে ছাপবেন বলে কথা দিয়েছে। আচ্ছা। এটা লক্ষ টাকা খরচ করবে, এটা টাকা খরচ করার ক্ষমতা আছে, উনি কিছু টাকাও দেবে না। বেশ। তো এই কাজগুলো করতে গেলে পাগলে করে। 750 পৃষ্ঠার উপন্যাস লেখা, মানে দুটোতে মিলে 1500 পৃষ্ঠা একটা উপন্যাস, এটা ঠিক আছে কথা মনে করেন। না, তা তো অবশ্যই না। মানে কালকে ফ্লোটা ধরে রাখাও একটা বিশাল ব্যাপার। ফ্লো ধরে আসি, এখন আপনার থার্ড পার্ট চলছে, মানে ফ্যান্টাসি আছে, সমস্ত কিছু আছে, এভরিথিং, ম্যাজিক রিয়েলিজম আছে, হ্যান আছে, ত্যান আছে, সব আছে। মুহূর্তে আমি এখানে আছি, মুহূর্তে চলে গেলাম আমি সৌদি আরব, মুহূর্তে সৌদি আরব চলে গেলাম আমেরিকা। কোনো আমার আগে যাওয়ারও প্ল্যান নেই, পরে যাওয়ারও প্ল্যান নেই, পুরোপুরি একটা মৌলিক কাজই হবে। একদম মৌলিক কাজ। তো যাই হোক, আপনারা ওটাও পড়বেন। অবশ্যই। আর এই আপনার এই সাহিত্য কর্মগুলো নিয়ে আপনার বিস্তারিত একদিন আলাপ সেগুলো হোক, বেরোক তারপরে। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদের। আর এটা সম্পর্কে আমার শেষ কথাটা হলো যে এই বই যারা রাখবে না, সাহিত্য করবে এবং সাহিত্য অন্যকে উপহার দিবে, তারা সংগ্রহের জন্য, তাদের জন্য এই বইটা কেনা অত্যন্ত জরুরি। তারা যত দ্রুত সম্ভব তারা সংগ্রহ করে তারা নিজেরা আরো বই বের। আমাদের কোনো আপত্তি আছে বলে আমি মনে করি, একটা করে কবিতা নিয়ে করলে আমরা তো কোনো আপত্তি আছে, কারণ কবিতা হচ্ছে যেদিন আমি লিখি তারপরে ওইটার উপর সত্য থাকে না, বইটার উপর থাকে। বইটার হুবহু যে কেউ যদি বের করে তাহলে থাকবে, এটা যদি অন্য কেউ বের করে কম খরচে তাহলে থাকবে প্রতিবার। কিন্তু এটা থেকে একটা কবিতা নিয়ে না আমাদের তো যায় আসে, ফল একটা গাছ থেকে ঝরে যায়, কিছু আর এখান থেকে তো ঝরে না, বাড়ে। ঠিক আছে, চলো।